প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইনে আছি আমি প্রফেসর মোর্শেদা বেগম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজ থেকে অনেক দিন হয়ে গেল আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে আছি, আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন করছি। আশা করছি অচিরেই আমাদের এই অবস্থার অবসান হবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব। যাই হোক, এখন আমরা ক্লাস শুরু করছি। আজ মাস্টার্স শেষ পর্বের মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিষয়ের 7 নম্বর অধ্যায় ফার্মেন্টেশন মাইক্রোবায়োলজি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের বিষয় ফার্মেন্টেশন মাইক্রোবায়োলজি। ফার্মেন্টেশন আগে আমরা দেখি যে ফার্মেন্টেশন বলতে কি বোঝায়। ফার্মেন্টেশন সম্বন্ধে জানতে গেলে আমাদের যে কটি বিষয় নিয়ে কথা বলতে হয় তা হলো অবাধ পরিবেশ, অণুজীব, জৈব পদার্থ এবং শক্তি উৎপাদন। যে প্রক্রিয়ায় অবাধ পরিবেশে অণুজীব কর্তৃক জৈব পদার্থ ভেঙে শক্তি উৎপাদিত হয় তাই হলো ফার্মেন্টেশন, যার অন্য নাম গাজন। অন্যভাবে বলা যায় যে ফার্মেন্টেশন হলো অবায়বীয় পরিবেশে কিছু বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এই ফার্মেন্টেশন বিভিন্ন ধরনের অণুজীবের সাহায্যে হয়ে থাকে, বিশেষ করে কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক। বিভিন্ন ধরনের ফার্মেন্টেশন দেখা যায় উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে, যেমন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যালকোহল ফার্মেন্টেশন, অ্যাসিটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন বিজ্ঞানকে বলা হয় জাইমোলজি বা জাইমাইসি। 1857 সালে লুই পাস্তুর ফার্মেন্টেশন পদ্ধতিটি আবিষ্কার করেন। তিনি বলেন যে অণুজীবের উপস্থিতির কারণেই কোন ফলের রসে গাজন বা ফার্মেন্টেশন হয়। 1860 সালে গে লুসাক গ্লুকোজ জারণের ফলে অ্যালকোহল প্রস্তুতির কথা বলেন এবং 1897 সালে জার্মান রসায়নবিদ এডওয়ার্ড বুচনার দেখান যে শুষ্ক ইস্ট দ্বারাও মিশ্রণে চিনিকে ফার্মেন্টেড হতে দেখা যায়, অর্থাৎ জীবন্ত ইস্টের প্রয়োজন হয় না। সুতরাং ইস্ট অবাধ পরিবেশে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ফার্মেন্টেশনের মাধ্যমে গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিণত করে। বিক্রিয়াটি নিম্নরূপ, যেমন এখানে গ্লুকোজ C6H12O6 গ্লুকোজকে কে ভাঙছে? ইস্ট থেকে এনজাইম মিশ্রিত হয়ে কি তৈরি হচ্ছে? ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড, সাথে শক্তি উৎপন্ন হচ্ছে। ছকের মাধ্যমে দেখাতে গেলে আমরা এভাবে দেখতে পারি যে প্রথমে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড পরিণত হয়। এই পদ্ধতিটা হলো গ্লাইকোলাইসিস পদ্ধতি। এটি সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুটোর জন্য একই। গ্লুকোজ ভাঙার সময় এডিপি অজৈব ফসফেটের সাথে মিলে এটিপি তৈরি করে এবং NAD থেকে NADH2 তৈরি হয়। এই পাইরুভিক অ্যাসিড এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এই পাইরুভিক অ্যাসিড কোনো ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, কখনো বা ইথাইল অ্যালকোহলে পরিণত হতে পারে। পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড পরিণত হতে হলে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের কাজ করতে হবে এবং এখানে NADH2 কে হারাবে এবং NAD তৈরি হবে। আর পাইরুভিক অ্যাসিড যদি ইথাইল অ্যালকোহল তৈরি হতে হয় তাহলে সেখানে প্রথমে কার্বক্সাইলেজ এনজাইম কাজ করবে। এই এনজাইমের কার্যকারিতার সময় এখনো কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এবং তৈরি হবে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড আবার অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় কি হবে? তৈরি হবে ইথাইল অ্যালকোহল। এক্ষেত্রে NADH2 থেকে H2 গ্রহণ করে NA2 তৈরি হবে।
এই ইথাইল অ্যালকোহল তৈরি হওয়ার সাথে সাথে দেখা গেল যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ ভেঙে কখনো বা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কখনো বা গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই ফার্মেন্টেশনের মাধ্যমে বিশেষত সুগার বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন অ্যালকোহলীয় পানীয় যেমন বিয়ার, ওয়াইন, সিডার ইত্যাদি তৈরি হয়। ফার্মেন্টেশনের মাধ্যমে রুটি, দই, পনির, মাখন, সয়া সস, আচার প্রচুর জিনিস তৈরি করা হয়। এখানে যদি আমরা ছকের সাহায্যে দেখি তাহলে দেখব যে গ্লুকোজ থেকে যে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তা বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় বিভিন্ন ধরনের উপাদান তৈরি করে। যেমন পাইরুভেটের উপর যদি অ্যাসপারজিলাস এনজাইম অণুজীব কাজ করে, ছত্রাক কাজ করে, তাহলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় যা থেকে সয়া সস পাওয়া যায়। যদি ল্যাক্টোব্যাসিলাস এনজাইম অণুজীব কাজ করে তাহলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং চিজ, ইয়োগার্ট ইত্যাদি পাওয়া যায়। আর যদি ইস্ট বা স্যাকারোমাইসিস অণুজীব কাজ করে পাইরুভেটের উপর তাহলে কখনো বা ইথানল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। যেমন আমরা এখানে দেখিয়েছি কার্বন ডাইঅক্সাইড ইথানল তৈরি হচ্ছে, তখন এখান থেকে বিয়ার পাওয়া যায়। আর যদি শুধু ইথানল হয় তখন এখান থেকে ওয়াইন তৈরি করা যায় আরো বিশুদ্ধ। আর যদি কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করি আমরা ইস্ট দ্বারা তৈরি, তখন এটাকে কাজে লাগিয়ে আমরা ব্রেড বা রুটি তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম যে ফার্মেন্টেশন কাকে বলে, ফার্মেন্টেশন কিভাবে হয় এবং ফার্মেন্টেশনের ফলে কি কি দ্রব্য উৎপাদিত হতে পারে। এখন আমাদের সিলেবাসে কিছু উৎপাদন পদ্ধতি শিখতে হবে, যেমন পেনিসিলিনের উৎপাদন, অ্যালকোহলের উৎপাদন এবং সাইট্রিক অ্যাসিডের উৎপাদন। আজকে আমরা অ্যালকোহল প্রোডাকশন নিয়ে আলোচনা করব। শিল্প কারখানায় প্রচুর পরিমাণে অ্যালকোহল উৎপাদিত হয়, কারণ অ্যালকোহল বিভিন্ন গবেষণাগার, রসায়নাগারে বিকারক বা দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। অ্যালকোহল বিভিন্ন মদ শিল্পে বিয়ার, ওয়াইন, সিডার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া ফুয়েল বা জ্বালানি হিসাবেও অ্যালকোহলের ব্যবহার রয়েছে। শিল্প কারখানায় বা শিল্পে অ্যালকোহল কিভাবে তৈরি হয় তা আমরা আলোচনা করি। অ্যালকোহল প্রোডাকশন বা অ্যালকোহল উৎপাদন। ফার্মেন্টেশন পদ্ধতিতে শিল্পক্ষেত্রে অ্যালকোহল বা ইথানল তৈরি করা হয়। ইথাল অ্যালকোহল উৎপাদন 4টি প্রধান ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। 1 নম্বর হলো ইনোকুলাম প্রোডাকশন বা ইনোকুলাম উৎপাদন। 2 নম্বর প্রিপারেশন অফ মিডিয়ামের প্রস্তুতি। 3 নম্বর ফার্মেন্টেশন। 4 নম্বর হারভেস্ট অ্যান্ড রিকভারি অর্থাৎ উৎপাদিত দ্রব্য সংগ্রহ। ইনোকুলাম প্রোডাকশনে দেখা যায় ইস্ট আর ব্যাকটেরিয়া এই ধরনের অণুজীবগুলোই অ্যালকোহল উৎপাদনে ইনোকুলাম হিসাবে ব্যবহৃত হয়। কখনো বা অন্য কিছু ছত্রাক যেমন ফিউজারিয়াম, মিউকর, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস ইত্যাদি ফানজাই ব্যবহার করা হয় এবং ব্যাকটেরিয়া হিসাবে ব্যবহৃত হয় জাইমোমোনাস মোবিলিস। তো ইস্ট হিসাবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো স্যাকারোমাইসিস সেরেভিসি এবং আর ব্যাকটেরিয়া হিসাবে হলো জাইমোমোনাস মোবিলিস বেশি পরিমাণে ব্যবহৃত হয়, কারণ এদের গ্রহণযোগ্যতা বেশি, কারণ এর অ্যালকোহল উচ্চ ফলনশীলতা এবং এর অ্যালকোহল সহ্য ক্ষমতা বেশি। অ্যালকোহল উৎপাদনে ইনোকুলাম হিসাবে যে স্ট্রেনটি ব্যবহার করা হয় তা কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে করা হয়। যেমন এখানে জেনেটিক সিলেকশনের মাধ্যমে ইনোকুলাম সিলেকশন হয়, স্টেবল বায়োকেমিক্যাল গুণাবলী ডেভেলপ করা হয়, দ্রুত বৃদ্ধি পায় এমন কোনো অণুজীব নেওয়া হয় এবং স্ট্রেনটি বিশুদ্ধ কালচারের হয় তা খেয়াল রাখতে হয় এবং লো লেভেল বাই প্রোডাক্ট হতে হবে, অর্থাৎ এটা
যে পদ্ধতিতে কাজ করবে সেখানে যেন বাই প্রোডাক্ট খুব বেশি না তৈরি হয়। এখন ইনোকুলাম প্রস্তুতির জন্য ধরা যাক যে ইস্টকে আমরা অনুজ হিসাবে ব্যবহার করছি। এই লিস্টে প্রথমে টেস্ট টিউবে 10 ml স্টেরাইল মিডিয়ামের মধ্যে প্রথম ইস্ট কালচার তৈরি করা হয়। টেস্ট টিউবের মধ্যে ইস্ট দিয়ে ইস্ট কালচার তৈরি করা হয়। এখানে 10 ml স্টেরাইল মিডিয়াম থাকে। এরপর আমরা একটি ফ্লাস্কে, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দেখা যায় যে 200 ml পর্যন্ত মিডিয়াম নিয়ে এখানে আরো বেশি পরিমাণে গ্রো করানো হয়। এখানে তাপমাত্রা রাখা হয় 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তীতে 40 গ্যালন স্টেরাইল মিডিয়ামের মধ্যে ইনোকুলাম দিয়ে এখানে সিড ট্যাঙ্কে ইনোকুলাম রাখা হয়। এরপরে হয়ে গেল আমাদের ইনোকুলাম তৈরি। এরপরে আসে 2 নম্বরে প্রিপারেশন অফ মিডিয়াম। মিডিয়াম তৈরির জন্য কিছু নির্দিষ্ট উপাদান দরকার হয়, যেমন কার্বন সোর্স লাগে। কার্বন সোর্স হিসাবে ব্যবহার করা যায় মোলাসেস, পটেটো, ফ্রুট জুস, কর্নস্টার্চ ইত্যাদি। মোলাসেস কি? মোলাসেস হলো চিটাগুড়। আমরা যেটা জানি যে আখের রস বা বিটের রস থেকে যে একটা গুড়টা পাওয়া যায়, সেখান থেকে চিনির অংশটা বের করে ফেললে এখানে যে আঠালো চটচটে একটা পদার্থ থাকে সেটা হলো আমরা বলি চিটাগুড় বা মোলাসেস। সেটাকেই বেশি পরিমাণে এই মিডিয়াম হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া পটেটোকেও ব্যবহার করা হয়। আমরা আজকে মোলাসেস নিয়ে যে প্রক্রিয়া সেটির কথাই আলোচনা করব। এরপর আসে নাইট্রোজেন সোর্স হিসাবে এখানে ব্যবহার করা হয় অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ড, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি। এছাড়া গ্রোথ ফ্যাক্টর হিসাবে কিছু উপাদান যোগ করতে হয় কখনো কখনো। তবে যদি আমরা এই মিডিয়াম হিসাবে মোলাসেসকে নেই তাহলে কোনো গ্রোথ ফ্যাক্টর দিতে হয় না। পিএইচ নিয়ন্ত্রণ করা হয় 4.8 থেকে 5.8 পর্যন্ত, এবং এটি নিয়ন্ত্রণের জন্য অনেক সময় অ্যাডজাস্ট করার জন্য সালফিউরিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে অ্যাডজাস্ট করা হয়। এখানে একটি কথা বলতে হবে, সেটা হলো যে যদি আমরা মোলাসেসকে যদি আমরা মিডিয়াম হিসাবে ব্যবহার করি, কাঁচামাল হিসাবে ব্যবহার করি, তাহলে মোলাসেসের যে চিনির পরিমাণ আছে তা অনেক বেশি, যেটাতে অ্যালকোহলের উৎপাদন ভালো হয় না। সেজন্য এটাকে ডাইলুট করতে হয়। ডাইলুট করবে পাতিত পানির সাথে যোগ করে 1 ভাগ মোলাসেসের সাথে 5 ভাগ পাতিত পানি যোগ করে এটাকে ডাইলুট করা হয়। ডাইলুট করে এটাকে ফার্মেন্টারে যোগ রাখা হয় বা স্থাপন করা হয়। মোলাসেসের সাথে পানি এবং ইউরিয়া নাইট্রোজেন গঠিত উপাদান হিসাবে এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় পিএইচ নিয়ন্ত্রক হিসাবে। এখানে ফার্মেন্টারে যোগ করা হয়, স্থাপন করা হয় বা এটা রাখা হয় ফার্মেন্টারের ভিতরে। ফার্মেন্টেশনের জন্য মিডিয়াম হিসাবে যেটাই ব্যবহার করা হোক না কেন, মোলাসেস, পটেটো, ফ্রুট জুস কিংবা কর্নস্টার্চ যাই ব্যবহার করা হোক না কেন, চিনির ঘনত্ব হতে হবে 10 থেকে 18%। এর কম হলেও ভালো ফল পাওয়া যাবে না, এবং বেশি হলেও অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল ভালো উৎপাদিত হবে না। ফার্মেন্টেশনের কথা আসলে প্রথমে যে একটি বিরাট পাত্রের কথা আসে ফার্মেন্টর, সেটি একটি স্টিল বা স্টেনলেস স্টিল দ্বারা তৈরি একটি পাত্র, যেখানে একটি নিয়ন্ত্রিত পরিবেশ থাকে। অণুজীব কিছু উপাদানের উপর কাজ করে যেখানে কিছু প্রোডাক্ট তৈরি করে। এখানে যেমন ইস্ট ইনোকুলাম হিসাবে ব্যবহার করা হচ্ছে, অণুজীব হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং মোলাসেসকে মিডিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং এই দুটি কার্যকারিতায় এই ফার্মেন্টারে এখানে প্রোডাক্ট তৈরি হবে কি অ্যালকোহল। এখানে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন এই ফার্মেন্টারে মিডিয়াম দেওয়া হয় এবং সাথে ইনোকুলাম
যোগ করা হয়, এই ইনোকুলাম যোগ করার কয়েক ঘন্টার মধ্যেই অ্যালকোহল উৎপাদিত হতে শুরু করে এবং সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায় 30 থেকে 72 ঘন্টার মধ্যে। পরে এই নির্দিষ্ট সময়ের পর এখান থেকে ইস্ট সেল বা সেল বায়োমাসকে আলাদা করে ফেলা হয়। এই সেল বায়োমাস পৃথককরণের জন্য সেন্ট্রিফিউগেশন বা সেডিমেন্টেশন পদ্ধতি অর্থাৎ তলানিকরণের মাধ্যমে এই তলানি বের করে ফেলা হয় সেল বায়োমাস, ইস্টের সেল বায়োমাস, ভিতরে থেকে যায় অ্যালকোহল। এই সেল বায়োমাসকে সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে কোনো প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা, পরবর্তীতে এখানে যে অ্যালকোহল তৈরি হলো, ইথাইল অ্যালকোহল তৈরি হলো, সেটা আমরা আরেকটি ধাপের অর্থাৎ ডিস্টিলেশন পদ্ধতির মাধ্যমে আরো পিওর করা হয়। এটাকে ডিস্টিলেশন বা পাতন। এখানে যে অ্যালকোহলটা পাওয়া যায় সেটা বিয়ার হিসাবে গ্রহণ করা হয়। বিয়ারে যে অ্যালকোহল পাওয়া যায় তার পরিমাণ থাকে 6.5 থেকে 19% অ্যালকোহল থাকে এখানে। একে আরো বেশি বিশুদ্ধ করার জন্য দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একটির নাম হলো অ্যানালাইজার এবং আরেকটি হলো রেকটিফায়ার। এই দুটি পাতন পদ্ধতির পাতন কাজটা করে থাকে। পাতন প্রক্রিয়াটা এখানে সম্পন্ন হয়। প্রথমে এখানে এই ফার্মেন্টার থেকে অ্যানালাইজারে প্রবেশ করে এবং এখানে স্টিম হয়ে যে বিশুদ্ধ ইথাইল অ্যালকোহলটা বের হয়ে আসে, সেটা সাধারণ ইথাইল অ্যালকোহলের পরিমাণ আরেকটু বেশি থাকে। এখান থেকে আবার আরেকটি যন্ত্র যেটা রেকটিফায়ার, সেখানে পাতনের জন্য প্রবেশ করে এবং এখানে পাতিত হয়ে এটা রেকটিফাইড স্পিরিট হিসাবে ইথাইল অ্যালকোহলকে পাওয়া যায় এবং এখানে আরেকটু উপাদানও পাওয়া যায়। ফুয়েল অয়েল হিসাবেও কিছু অ্যালকোহল আমরা এখানে থেকে সংগ্রহ করতে পারি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ফার্মেন্টারের মধ্যে যে ইথাইল অ্যালকোহল তৈরি হয় তাতে বেশি পরিমাণে ইথাইল অ্যালকোহল থাকে না, অন্যান্য উপাদানও থাকে। এই ইথাইল অ্যালকোহলটাকে আরও বিশুদ্ধ করার জন্য এই পাতন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এবং এই পাতনের মাধ্যমে আমরা যে ইথাইল অ্যালকোহলটা পাই সেটা রেকটিফাইড স্পিরিট হিসাবে আমরা পেয়ে থাকি, যেখানে ইথাইল অ্যালকোহলের পরিমাণ থাকে 94.6% এবং এর সাথে থাকে 4.4% পানি। এখান থেকে যদি আমরা 100% বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল পেতে চাই তাহলে এখানে বেনজিন যোগ করতে হয়। তাহলে এই প্রক্রিয়ায় শিল্পক্ষেত্রে ইথাইল অ্যালকোহল উৎপাদন করা হয়ে থাকে। এই প্রক্রিয়াটি ফার্মেন্টারে এভাবে ঘটে যে আখের রস বা মোলাসেস যখন পানি দ্বারা ডাইলুট করা হয়, সেখানে ইনভার্টেজ এনজাইমের কার্যকারিতায় গ্লুকোজ ও ফ্রুক্টোজে ভেঙে যায়। এই গ্লুকোজ আবার জাইমেজ এনজাইমের কার্যকারিতায় ইথানলে পরিণত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। এই ইথানলকে আরো পিউরিফাই করে এই মিথিলেটেড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল সংগ্রহ করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম আজকে যে শিল্পক্ষেত্রে অ্যালকোহল প্রোডাকশনের বিভিন্ন ধাপগুলি। আশা করি তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে। আমরা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।